Okay, some of you had asked me to talk about the restriction modification system, the restriction modification system that occurs in bacteria. So the restriction modification system, it basically occurs in bacteria or in other prokaryotes. Okay, so this occurs in bacteria and other prokaryotes. Now, why is it important? I had already talked about this in class, that the restriction modification systems, they are basically the defense. They basically are the defense mechanisms of the bacteria against the foreign DNA. মানে যদি foreign DNA বাইরে থেকে আসে তাহলে this basically acts as the immune system of the bacteria. বাইরে থেকে যদি কোনো একটা foreign viral DNA আসে তাহলে এই ব্যাকটেরিয়াটা কি করে, নিজের restriction modification সিস্টেমটাকে ইউজ করে ওই যে এক্সটার্নাল ফরেন ডিএনএটা আছে তাকে চপ অফ করে দেয়। ঠিক আছে, নাও there is a very important point over here. Bacteria is chopping off the external DNA, it is chopping off the foreign DNA, but it has to prevent the destruction of its own DNA. বাইরের ডিএনএটাকে তো চপ অফ করলো, কিন্তু তার নিজের যে ডিএনএটা তার মধ্যেও তো সিমিলার সিকোয়েন্সেস থাকতে পারে। সো ইট নিডস টু প্রিভেন্ট দ্য ডিস্ট্রাকশন অফ ইটস ওন ডিএনএ। অ্যান্ড হাউ ডাজ ইট ডু দ্যাট? ও কী করে, নিজের ডিএনএর মাথায় মিথাইল গ্রুপ ট্রান্সফার করে রাখে, নিজের ডিএনএর মাথায় মিথাইল গ্রুপ ট্রান্সফার করে রাখে। ওকে, সো মিথাইল গ্রুপস আর অ্যাডেড টু সার্টেন রেসিডিউজ in its own DNA. Now these modifications, এই যে মিথাইল গ্রুপ আমি অ্যাড করলাম, এবার ব্যাকটেরিয়াল যে নিজস্ব ডিএনএ আছে ইট শুড অলসো রেপ্লিকেট করতে হবে, সেখানে ডিএনএ বেস পেয়ারিংয়ের প্রয়োজন আছে। সো সব জায়গায় এই মিথাইলেশনগুলো অ্যাড করলে হবে না, যে পরপর আমি মিথাইলেশনসগুলো অ্যাড করে দিলাম, দিস উইল নট ওয়ার্ক। ওকে, ওয়াই ইজ দিস নট গোয়িং টু ওয়ার্ক? বিকজ যদি আমি সব জায়গায় মিথাইলেশন পরপর অ্যাড করে দিই তাহলে যখন রেপ্লিকেশন হবে তখন যে কমপ্লিমেন্টারি যে বেস পেয়ারিং হয় সেই বেস পেয়ারিংয়ের সাথে এটা হিন্ডার করবে। ঠিক আছে, সো ফর দিস হোয়াট নিডস টু বি ডান ইজ দ্যাট ইয়েস, মডিফিকেশন করবো, মিথাইল গ্রুপ অ্যাড করবো, কিন্তু সেটা একটু দূরত্বতে অ্যাড করবো। সো ক্লাসিক্যালি দিজ মডিফিকেশনস আর অ্যাডেড অ্যাট এ ডিস্টেন্স, এমন নয় যে পরপর মডিফিকেশনসগুলো অ্যাড করা হলো। সো দিস ইজ সামথিং দ্যাট ইউ নিড টু নো। এবার এই যে রেস্ট্রিকশন এনজাইমসের কথা আমরা জানি। সো রেস্ট্রিকশন এনজাইমস বেসিক্যালি আর আ গ্রুপ অফ এনজাইমস যেটাকে আমরা বলি রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম। ইট ইজ বেসিক্যালি আ রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম। ওকে, সো হোয়াট ডাজ ইট ডু? এই যে রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেমটা আছে, ইট বেসিক্যালি মনিটরস দ্য অরিজিন অফ দ্য ইনকামিং ডিএনএ। এর কাজ কি? কোথা থেকে এসছে ডিএনএটা, সো ইট মনিটরস দ্য অরিজিন, ফ্রম ওয়্যার ডিড দিস ডিএনএ অরিজিনেট, সেটাকে আগে অ্যানালাইজ করার চেষ্টা করে। ঠিক আছে, আর এই অ্যানালিসিসের পরে যদি দেখা যায় যে দ্যাট ইজ ফরেন ইন নেচার, যদি অ্যানালিসিসের পর দেখা যায় দ্যাট দিস ডিএনএ ইজ ফরেন ইন নেচার, দেন ইট উইল বি ডিস্ট্রয়েড। Okay, so there must be an analysis first. So first thing is that there is an analysis and then there is destruction. If it is foreign, then only it is destroyed. তো এটার জন্য একটা এক্সপেরিমেন্ট দেখা গেছিল, যেটা করা হয়েছিল সেটা হলো যে ল্যামডা ফাজ ডিএনএ নেওয়া হলো, অ্যাকচুয়ালি ল্যামডা ফাজ নেওয়া হলো, অ্যান্ড ল্যামডা ফাজ ওয়াজ অ্যালাউড টু infect two types of cells. Okay, lambda phage was allowed to infect two types of cells. One is E. coli C strain and another one is E. coli K strain. So you have two strains of E. coli, one is C strain, another one is K strain. এই দুটো স্ট্রেনকে যেটা করা হলো ল্যামডা ফাজ দিয়ে ইনফেক্ট করা হলো। ওকে, পায়োনিয়ার এক্সপেরিমেন্টটা কী করা হয়েছিল দেখো, ইনিশিয়ালি ল্যামডা ফাজ ওয়াজ টেকেন অ্যান্ড ইট ওয়াজ পাসড থ্রু E. coli C। তাহলে ল্যামডা ফাজ নিলাম, তাকে E. coli C এর মধ্যে ইনফেক্ট করলাম। এবার ন্যাচারালি ইউ গেট প্রোজেনি ল্যামডা ফাজেস। এই যে প্রোজেনি ল্যামডা ফাজেসগুলো আছে, সেই প্রোজেনি ল্যামডা ফাজেসগুলোকে নিয়ে আমি E. coli C এর মধ্যেই আবার দিলাম, আর আরেকটা ক্ষেত্রে আমি দিলাম E. coli K এর মধ্যে। একটা আমি E. coli C এর মধ্যে দিলাম, আর একটা আমি E. coli K এর মধ্যে দিলাম। সো ইট ওয়াজ অবজার্ভ দ্যাট ওয়েন দ্য ল্যামডা ফাজেস দ্যাট ওয়ার বিং এই যে ল্যামডা ফাজগুলো তুমি পেয়েছো সেগুলো আমরা E. coli C কে ইনফেক্ট করানোর পরে পেয়েছি। তো এই ল্যামডা ফাজ নিয়ে যখন আমি E. coli C কেই আবার ইনফেক্ট করছি, দেন দ্য টাইটার ভ্যালু ওয়াজ হাইয়ার। But when we take this lambda phage which we observed, which we had found from after the infection of E. coli C, when we take this lambda phage and infect E. coli K, then we see that the titer value is lower. এটার কারণ কি?
এটার কারণটা এটাই, সেটা হলো যে যখন ইকোলাই সি এর থেকে যে ল্যামডা ফাজগুলো আমি পাচ্ছি সেটা আমি অন্য একটা স্ট্রেনের মধ্যে দিচ্ছি, সেখানে সেটা রেস্ট্রিক্টেড হচ্ছে। কিন্তু আমি ইকোলাই সি এর মধ্যে থেকে যে ল্যামডা ফাজগুলো পেয়েছিলাম তারা তো অলরেডি একবার ইকোলাই সি এর মধ্যে সার্ভাইভ করেছে, যেহেতু দে হ্যাভ অলরেডি সার্ভাইভড ইন ইকোলাই সি, আবার নেক্সট রাউন্ড অফ ইকোলাই সি এর মধ্যেই যখন আমি দিচ্ছি তার টাইটার ভ্যালু অনেক হায়ার। কিন্তু যখন আমি সি এর থেকে যে ল্যামডা পেয়েছি সেটাকে যখন আমি ইকোলাই কে এর মধ্যে দিচ্ছি, সিন্স এখানে ও রেস্ট্রিক্টেড হচ্ছে, তাই জন্য দ্য টাইটার ভ্যালু ইজ মাচ লোয়ার। Therefore the efficiency with which the lambda fudge plates upon a particular host strain, এটা কিসের উপর নির্ভর করে? depends on the strain which it was last propagated in. সি এর থেকে নিয়ে যদি কে এর মধ্যে দিই ওটা রেস্ট্রিক্টেড হয়, কিন্তু সি এর থেকে নিয়ে যদি সি এর মধ্যেই আবার ইনফেক্ট করাই তাহলে কিন্তু সেটা প্রোপাগেট করতে পারে, সেটা রেস্ট্রিক্টেড হয় না। ওকে, আর এইটার প্রুফ আরও আছে, যেই ইউ গেট এ লোয়ার টাইটার ভ্যালু ওয়েন ইউ ওয়ার ইনফেক্টিং ইট ইন ইকোলাই কে। তো এই যে ফাজেসগুলো পেলাম সেটা নিয়ে আবার যখন আমি ইকোলাই কে এর মধ্যেই আবার দিচ্ছি, সেটা নিয়ে আবার ইকোলাই কে এর মধ্যেই দিচ্ছি, তখন কিন্তু আর লোয়ার ভ্যালু নয়, তখন বেশ ভালোই হাইয়ার ভ্যালু আমি পাচ্ছি। দ্যাট মিনস একবার ইকোলাই কে এর মধ্যে দিয়ে যদি পাস করে দিই আর সেটা যদি ইকোলাইয়ের কে এর থেকে সার্ভাইভ করে যেই অ্যামাউন্ট অফ টাইটারটা ল্যামডা ফাজটা আমি পেলাম সেটাকে যদি আবার ইকোলাইয়ের কে এর মধ্যে দিই, তার মানে কি ইট হ্যাজ সার্ভাইভ দিস কন্ডিশন অ্যান্ড হ্যান্স ইউ গেট আ হাইয়ার টাইটার ভ্যালু। সো দিস প্রুভস দ্যাট, যেটা আমি একটু আগে বললাম যে ইট মনিটরস দ্য অরিজিনটাকে ও আগে মনিটর করে, তার মানে অ্যান্ড দেন ইট ডিসাইডস যে আমি এটাকে ডিস্ট্রয় করবো কি করবো না। ওকে, নাও বিফোর আই গেট ইন টু দ্য ডিটেলস অফ দ্য restriction modification system, I need you to know that there are 4 different types of restriction modification systems. There are 4 different types of restriction modification systems. System 1, modification system 1, modification system 2, 3 and 4. Okay, the one was being first discovered, এই যে ওয়ানটা আছে, this was being first discovered in and it was first characterized in E. coli K2. This was being first characterized in E. coli K12. It was being first characterized in E. coli K12. এবার এটার ব্যাপারে আমরা একটু কথা বলবো। এই যে রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম 1 আছে, এর 5টা সাব ইউনিটস আছে। there are 5 সাব ইউনিটস। ওকে, there are 2 সাব ইউনিটস, দুটো সাব ইউনিট আছে উইচ আর বিং কোডেড। দেখো এনজাইম একটাই এনজাইমের মধ্যে এতগুলো সাব ইউনিট। ওকে, HSDR যেই জিনটা আছে দ্যাট কোডস ফর 2 রেস্ট্রিকশন সাব ইউনিটস, তাহলে দুটো রেস্ট্রিকশন সাব ইউনিট হলো। আবার HSDM যে ইউনিটটা আছে দ্যাট কোডস ফর 2 মডিফিকেশন সাব ইউনিট। ওকে, আর HSDS বলে যে জিনটা আছে দ্যাট কোডস ফর একটা রেকগনিশন সাব ইউনিট। তাহলে একটাই এনজাইমের মধ্যে 5টা সাব ইউনিট পেলাম, দুটো রেস্ট্রিকশন সাব ইউনিট, দুটো মডিফিকেশন সাব ইউনিট আর একটা রেকগনিশন সাব ইউনিট। আর এখানে এও যে কাজটা করবে তার জন্য এই মিথাইল গ্রুপ যে ও ট্রান্সফার করবে তার জন্য দুটো কোফ্যাক্টরস লাগে, একটা হলো ATP আর একটা হলো S অ্যাডিনোসিল মিথিওনিন। ওকে, এবার এখানে একটা প্রবলেম আছে। এই যে রেস্ট্রিকশন এনজাইম টাইপ 1 যেটা আছে, ইট রেকগনাইজেস, ওর যে রেকগনিশন সিকোয়েন্সটা আছে দ্যাট ইজ ভেরি ভেরি লং, কিন্তু কোনো স্পেসিফিক ফিচার নেই। ওকে, আর এনজাইমটা কোথায় কাট করে? এনজাইমটা অবভিয়াসলি যেই ডিএনএটা যার মধ্যে মিথাইলেশন নেই সেখানে গিয়ে কাট করে। আর কোথায় কাট করে? যেই জায়গাটাকে চিনলো তার থেকে প্রায় 1000 বেস পেয়ার দূরে গিয়ে কাটটা করে। সো দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেমস। সো আনাদার প্রবলেম ইজ দ্যাট এই যে মিথাইলেশন রিয়াকশনটা হচ্ছে একই এনজাইম, দেখো এনজাইমটা সেম, সেই সেম এনজাইম মডিফিকেশনও করছে আর কাটিংটাও করছে, ঠিক আছে? সো সেম এনজাইম ও রেস্ট্রিকশনও করছে, কাটিংও করছে। তো আমি ধরো এই এনজাইমটাকে আইসোলেট করলাম অ্যান্ড ইফ আফটার আইসোলেশন আমি একটা ডিএনএর মধ্যে দিলাম, তাহলে একটা হাই চান্স আছে ও ডিএনএটাকে কাট করার আগে তাকে আগে মডিফাই করে দেবে, কেন একই এনজাইমের মধ্যে মডিফিকেশন আর রেস্ট্রিকশন সাব ইউনিট দুটোই আছে। তো তার যে মডিফিকেশন সাব ইউনিট তার একটা চান্স আছে যে সে আগে কাট করার আগে মডিফাই করবে, তারপরে এখানে একটা কাট করবে। এবার প্রবলেম হলো সে যদি মডিফাই করে দেয় একটা ডিএনএকে তাহলে সে কাট করবে কি করে? সো দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেম। এটা একটা লুপের মতন, যেহেতু একই এনজাইমের মধ্যে মডিফিকেশন এন্ড রেস্ট্রিকশন এনজাইম রেস্ট্রিকশন সাব ইউনিট একই এনজাইমের মধ্যে আছে, তো এই এনজাইম নিয়ে যদি আমি একটা কোনো ডিএনএর মধ্যে দিই তো কাট করার আগে হাই চান্স আছে যে ও আগে মডিফাই করে দেবে। আর যদি মডিফাই করে দেয় তাহলে তুমি বুঝতেই পারছো যে
সেটার কাট প্রফিশিয়েন্টলি কাট হবে না সেই ডিএনএটার। ওকে, এবার আরেকটা আমি যেটা বললাম টাইপ থ্রি ইজ কোয়াইট সিমিলার টু টাইপ ওয়ান, একদমই একই রকম, কিন্তু এখানে টাইপ ওয়ানের যে স্পেসিফিক রেকগনিশন সিকোয়েন্সের কোনো আইডিয়া আমরা পাচ্ছিলাম না। টাইপ থ্রিতে যেটা হচ্ছে সেটা হলো এটা সিমিলার টু টাইপ ওয়ান, বাট ইট হ্যাজ সিমেট্রিক্যাল রেকগনিশন সিকোয়েন্স, এবার আমি চলে আসছি টাইপ টুতে। এটাই সব থেকে বেশি ইউজড হয়। আর এই যে টাইপ টু রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম আছে, এখানে সুবিধাটা হলো সেপারেট এনজাইমস আছে, সিস্টেমটা একটা, ইট ইজ ওয়ান সিস্টেম বাট ইট হ্যাজ সেপারেট এনজাইমস আছে, মডিফিকেশন এনজাইম আলাদা আছে আর রেস্ট্রিকশন এনজাইম আলাদা আছে, একসঙ্গে তারা থাকছে। আরেকটা সুবিধা হলো এখানে কোনো কোফ্যাক্টর লাগছে না, এই যে স্যাম বা এটিপি এইগুলো এখানে অত প্রফিউজলি লাগছে না, তাই জন্য ইট বিকামস ইজিয়ার। ওকে, সো এ কী করে, ডিফাইন টার্গেটসকে চেনে, রেকগনাইজ করে, সিমেট্রিক্যাল সিকোয়েন্সকেও রেকগনাইজ করে আর তার মধ্যে কাট করে। আমরা যত রেস্ট্রিকশন এনজাইম ক্লাসে আগে পড়েছিলাম সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি টাইপ টু এর ক্যাটাগরিতেই পড়ে। এছাড়া কিছু আলাদা মানে টাইপ ওয়ান, টাইপ টু, টাইপ থ্রি আমরা পড়ে নিলাম, এছাড়া কিছু দের আর ডিফারেন্ট টাইপ অফ এনজাইমস অলসো, যেমন টাইপ ফোরটা বেসিক্যালি কি, এটা কিন্তু একটা ট্রু রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম নয়, ইট কন্টেন্স অনলি রেস্ট্রিকশন এনজাইম, এর মধ্যে কোনো মিথাইলেজ নেই, দের ইজ নো মিথাইলেজ, দের ইজ অনলি রেস্ট্রিকশন এনজাইম। ওকে, ইট রেকগনাইজেস অ্যান্ড কাটস অনলি মডিফাইড ডিএনএ, তার মানে কি, যেই ডিএনএ পুরো উল্টো ব্যাপারটা, যেই ডিএনএটা মডিফাইড তাকে গিয়ে কাট করবে, বুঝতে পেরেছো? জেনারেলি অন্যগুলো কি করে, যেই ডিএনএটা মডিফাইড সেখানে গিয়ে কাট করে না, কিন্তু এ কি করে, যেই ডিএনএটা মডিফাইড তাকে গিয়েই কাট করে, অ্যান্ড এর নিজের মধ্যে কোনো মিথাইলেজ নেই, ইট জাস্ট হ্যাজ দ্য রেস্ট্রিকশন এনজাইম। ওকে, আরেকটা টাইপ আছে টাইপ টু এস, এটা সিমিলার টু টাইপ টু। ওকে, টাইপ টু এর মতনই, কিন্তু টাইপ টু কি করে, একটা সিমেট্রিক্যাল সিকোয়েন্সকে চেনে, টাইপ টু রেকগনাইজেস এ সিমেট্রিক্যাল সিকোয়েন্স, বাট টাইপ টু এস যেটা, সেটা অ্যাসিমেট্রিক্যাল সিকোয়েন্সকে চেনে। ইট রেকগনাইজেস অ্যাসিমেট্রিক্যাল সিকোয়েন্স, আর একটাই দিকে, যেই জায়গাটাকে চিনল তার যে কোনো একটা দিকে ও অ্যারাউন্ড 20 বেস পেয়ার দূরত্ব থেকে একটা কাট ইনকর্পোরেট করে। এছাড়া দের আর সার্টেন এনজাইমস, এইগুলো সবগুলো ছাড়া দের আর সার্টেন এনজাইমস যেগুলোকে বলা হয় হোমিং এন্ডোনিউক্লিয়েজ। হোয়াট আর হোমিং এন্ডোনিউক্লিয়েজেস? হোমিং এন্ডোনিউক্লিয়েজেসগুলো ইন্টারেস্টিং ব্যাপার, দেখো আমরা জেনারেলি প্রোটিন পাই এক্সনস থেকে, তো এই যে হোমিং এন্ডোনিউক্লিয়েজেসগুলো আছে সেগুলো আর বিং কোডেড বাই ইন্ট্রনস, অ্যান্ড দিজ আর ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএজেস। ওকে, এছাড়া আরও আমরা পরের যে লেকচারটা আছে তার মধ্যে ডিটেলসে পড়বো, এই যে উইল টক অ্যাবাউট দ্য MCR সিস্টেম, উইল টক অ্যাবাউট দ্য MRR সিস্টেম, আর কীভাবে এই মডিফিকেশনসগুলো হয় সেগুলোর ব্যাপারে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো, নেক্সট লেকচারটাতে আমি এইটা নিয়ে কথা বলবো।